নমস্কার বন্ধুরা, আজ আরেকবার ভোট কথায় আপনাদের স্বাগত। আমি ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায়। আপনাদের যে মতামত বা ফিডব্যাক পাচ্ছি তাতে আমার কাছে এটা একটা অন্যরকম পাওয়া। ডাক্তার হিসেবে অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে, অনেক রকম মানুষকে দেখেছি, ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে জীবনে রয়েছে। তার মধ্যে নিজের মতামত নিজের মতো করে প্রকাশ করার একটা সুযোগ এনে দিয়েছে এই সোশ্যাল মিডিয়াগুলো। আর এই সোশ্যাল মিডিয়াতে আমার এই ভোট কথা নিয়ে যে ধারাবাহিক পোস্ট, সেগুলো যে পরিমাণ সাড়া দিয়েছে, আপনাদের কাছ থেকে যেরকম সাড়া পাচ্ছি, তাতে আমি সত্যি অভিভূত, আমি আপ্লুত, আমি আনন্দিত। অনেক ধন্যবাদ আপনাদের। এভাবেই আমার এই ভিডিওগুলো শুনুন, এইভাবেই ভাবনা চিন্তা করুন এবং আমাকে আপনাদের মতামত, কোনো রাজনীতিক নেতা বা দলীয় কর্মীর মতামত নয়, একজন নিরপেক্ষ শিক্ষিত ভারতবাসীর মতামত আমাকে দেবেন। আজকে একটা খুব জটিল টপিক নিয়ে আলোচনা করব। জানি না একটা ভিডিওর মধ্যে শেষ হবে কিনা। এখন প্রচণ্ড বার্নিং হিসেবে অন্তত আমাদের পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে আবহাওয়া, যে বাতাবরণ তাতে চলছে, সেটা হচ্ছে শিক্ষা দুর্নীতি। আজকে খুব সেন্সিটিভভাবে, খুব বিতর্কিতভাবে আমি আমার মতামত এখানে আনতে চলেছি। আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত হিসেবেই নেবেন, এটাকে অন্যভাবে নেবেন না। কারণ আমি এখন যে সমস্ত মানুষ যে কথাগুলো, যে চিন্তাগুলো বলছে, আমি সম্পূর্ণ একদম বিপরীত চিন্তার হয়তো কিছু কথা বলবো। যদি খারাপ লাগে আমাকে সমালোচিত করবেন, আপনার যুক্তি দিয়ে আমি সম্ভব হলে নিশ্চয়ই উত্তর দেব। আচ্ছা, কখনো আপনাদের মনে হয়েছে, আমার ব্যক্তিগতভাবে ডাক্তার হিসেবে আমি যে এক একটা স্তর অতিক্রম করে করে আজকে এখানে পৌঁছেছি, আমার এটা বহু পদে মনে হয়েছে, বিশেষ করে আজকে জীবনের মধ্য বয়সে দাঁড়িয়ে আমার এটা ভয়ঙ্করভাবে মনে হয়। আচ্ছা, কখনো মনে হয়েছে এই যে আমরা শিক্ষা পদ্ধতির যে মূল্যায়ন করি দিনের পর দিন, বছরের পর বছর, এই মূল্যায়ন পদ্ধতি কি সঠিক? এই মূল্যায়ন পদ্ধতি বহুদিন ধরে চলে আসছে, হয়তো স্বাধীনতার আগে থেকে বা তারও আগে থেকে চলে আসছে, কিন্তু এই পদ্ধতি কি সঠিক পদ্ধতি? মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার ছেলে বা মেয়ে স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যে কোনো মিডিয়ামে পড়ে, তার দুটো কি তিনটে এক্সাম বড় এক্সাম হয়, আর বাকি সব ছোট ক্লাস টেস্ট, সারপ্রাইজ টেস্ট। অথচ আমি ডেট বলে দেবো, দেখো শুক্রবার দিন 9টার সময় ফিজিক্সের উপর একটা সারপ্রাইজ টেস্ট হবে। সারপ্রাইজ টেস্ট তো একটা হয় ফার্স্ট টার্ম, একটা সেকেন্ড টার্ম, একটা অ্যানুয়াল, বা একটা হাফ ইয়ারলি, বা একটা অ্যানুয়াল বা সেমেস্টার। পরীক্ষা কতক্ষণের হয়? 50 নম্বর 1.5 ঘন্টার, নয় 100 নম্বর 3 ঘন্টার, কখনো কখনো 2.5 ঘন্টার। এমসিকিউ প্যাটার্ন হলে আরও কম সময়ের। কখনো আপনাদের মনে হয়েছে যে একটা বাচ্চার বা একটা ছাত্রের এই সারা বছরের পরিশ্রমটাকে 3 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1 ঘন্টার নিরিখে বিচার করা সম্ভব? তার পড়াশোনা, তার অধ্যাবসায় একটা কি দুটো প্রশ্ন দিয়ে সম্ভব? আমার উল্টো দিকের মানুষজন বলতেই পারেন, ভাত সিদ্ধ হয়েছে কিনা একটা চাল তুললেই বোঝা যায়। সঠিক কথা, কিন্তু ভাত এবং জ্ঞান বা নলেজ কি এক হলো? আমি ক্লাস 6 থেকে যখন 7-এ উঠছি, একটা 3 ঘন্টার পরীক্ষা দিয়ে আমি কি বুকে হাত দিয়ে বলতে পারি ক্লাস 6-এর আমি সব কিছু জানি, যেহেতু আমি উত্তীর্ণ হয়েছি? বা যে অনুত্তীর্ণ হলো সে কি কিছুই জানে না? আমরা কি ঠিক করছি? এবার আসি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। ধরা যাক আমি যেরকম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে আমি মেডিকেলে ঢুকেছি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আমার একটা র্যাঙ্ক হয়েছিল, আমি মেডিকেল কলেজে চান্স পেয়েছিলাম, ঢুকেছিলাম। আমার সময় ওই রকম 600-700টা সিট ছিল, এখন অনেক বেশি হয়েছে।
আর 3 লাখ 4 লাখ মানুষ পরীক্ষা দিয়েছে। মানে যারা ওই 600-র মধ্যে আসেনি তারা সবাই অযোগ্য ছিল, মানে এদের কেউ ডাক্তারি পড়ার যোগ্য ছিল না, সবাই অযোগ্য। কিন্তু ঠিক কথা বললাম? একটু ভেবে দেখবেন তো, এই ছেলে মেয়েগুলো ওই 3 ঘন্টার মধ্যে পারফরমেন্স করতে পারেনি বলে, বা সেই পারফরমেন্সটা 600 জনের থেকে খারাপ ছিল বলে সে অযোগ্য হয়ে গেল ডাক্তারি পড়াতে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে একই প্রযোজ্য, প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে একই প্রযোজ্য। এই মানুষগুলো কি অযোগ্য হয়ে যায়? অযোগ্য হয়ে যেতে পারে? আজকে এই যে এসএসসি নিয়ে কথা হচ্ছে, এসএসসির 5000 অযোগ্য যারা নাকি পড়াচ্ছে এবং সেই ছাত্রছাত্রীরা ফেল করছে বলে এরা রেসপন্সিবল। এরা নাকি ক্লাস থেকে পালিয়ে যায়, আমি শুনছিলাম এরা নাকি ক্লাস থেকে পালিয়ে যায়, অঙ্ক করতে দিলে ইংরেজি বলে, ইংরেজি করতে দিলে অঙ্ক বলে। আচ্ছা একটা জিনিস বলুন তো, আমি জানি না, আমার অতটা আইডিয়া নেই, যেহেতু আমি জেনারেল লাইনে পড়িনি। এই যে এসএসসি দেওয়ার মিনিমাম কোয়ালিফিকেশান কি? এমএসসি তো, মাস্টার ডিগ্রি করার পর অনেকে পিএইচডি করে তারপর তো এসএসসি দেয়। স্কুল সার্ভিস কমিশন থেকে যারা পাস করে বেরোয় তাদের তো বেসিক ডিগ্রি হচ্ছে মাস্টার্স ইন এ পার্টিকুলার সাবজেক্ট। যে ফিজিক্সে বা পদার্থবিদ্যা আছে তার সেই সাবজেক্টে মাস্টার হওয়া, যে কেমিস্ট্রি তার কেমিস্ট্রিতে, যার বায়োলজিতে, লিটারেচারে। তো মাস্টার্স হয়ে মানে 6 বছর পড়াশোনা করে সে অযোগ্য, যেহেতু সে এসএসসিতে একটা র্যাঙ্ক করতে পারেনি বা পয়সা দিয়ে চাকরি পেয়েছে। আরে বাবা, সে কি এমএসসিটাও কি পয়সা দিয়ে পাস করেছে? এটা কি প্রমাণিত? বা সে হায়ার সেকেন্ডারি পাস করেছে, সেখানেও পয়সা দিয়েছে, বাবার অনেক টাকা, প্রত্যেকবার পয়সা দিয়ে পাস করতে নিয়ে যাচ্ছে। তো একটা এমএসসি করা একটা ছেলে বা মেয়ে, পিএইচডি করা একটা ছেলে বা মেয়ে, ওদিকে এসএসসির দিতে সে গিয়ে সে ওই একটা পার্টিকুলার র্যাঙ্কের মধ্যে 5000 7000 যে র্যাঙ্কের মধ্যে হতে হয় সেই র্যাঙ্কের মধ্যে হতে পারেনি, বা এমসিকিউ দিয়ে দিতে পারেনি বলে। এমসিকিউ সবার দ্বারা হয় না, আমার নিজের দ্বারা হতো না। আমি এমসিকিউ পরীক্ষা বাদ দিতে আমার নেগেটিভ মার্কিং প্রচুর হয়ে যেত, কারণ আমার 4টে সাবজেক্টই 4টে অপশানই প্রায় সেম লাগতো। তো এই রকম মানুষও তো থাকতে পারে। তাহলে এরা অযোগ্য, এবং অযোগ্য কারা বলছে? যে রাজনৈতিক নেতারা আজকে সোশ্যাল মিডিয়ায় এবং এই সমস্ত বেসরকারি মিডিয়ায় বসে বসে বড় বড় কথা বলছে, এদের নিজেদের কি কোয়ালিফিকেশন? এদের কথা ছেড়ে দিন, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কি কোয়ালিফিকেশন? সবাই তো ওপেন ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে ঘুরছে। 1983 সালে ফিলোসফিতে মাস্টার্স করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওপেন ইউনিভার্সিটি থেকে। বয়স কত তখন ওনার? কত বয়স কেউ হিসেব রেখেছে? আজকে ওনার বয়স 74 বছর। তার মানে উনি 1950 সালে জন্মেছিলেন। 1983 মানে 33 বছর বয়সে ওপেন ইউনিভার্সিটি থেকে ফিলোসফিতে উনি নাকি এমএ করেছেন। আমি যদি ধরে নিই ওনার সার্টিফিকেটে কোনো ভেজাল কিছু নেই। 1978 সালে উনি গ্র্যাজুয়েশন করেছেন আরেকটি ওপেন ইউনিভার্সিটি থেকে। তো প্রধানমন্ত্রী যদি দুটি ওপেন ইউনিভার্সিটি থেকে পাশ করেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এমএ এলএলবি একই বছরে করে থাকেন, তাহলে এদেরকে অযোগ্য বলার রাইটস কার আছে? এরা তো প্রপারলি পড়াশোনা করে মাস্টার্স করেছে, তারপর পরীক্ষা দিতে বসেছে। যে মিনিমাম ক্রাইটেরিয়া আছে জেনারেল ক্যাটেগরিতে এসএসসি, সেই অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী অন্তত, আমি মুখ্যমন্ত্রীর বয়সের খবর জানি না, প্রধানমন্ত্রীর অন্তত এই বয়সে আর এসএসসিতে বসার অধিকার ছিল না। ওপেন ইউনিভার্সিটি থেকে পাশ করে 33 বছর বয়সে বোধহয় আর বসা যায় না। তাহলে কোন নিরিখে আমরা এদেরকে জাজমেন্ট করছি? এবং এটা ওপেন ফোরামে একটা বেসরকারি সংবাদ মাধ্যমের একটি টিভি চ্যানেলে বসে বসে জোর গলায় বলছি এরা অযোগ্য, এরা যাদের পড়িয়েছে তারা ফেল করা এদের রেসপন্সিবিলিটি, বা ইনডিরেক্টলি সরকার রেসপন্সিবল। একটা কম্পিটিটিভ এক্সামে কারো সাকসেস ফেলিওর আমি মানছি, এরা পয়সা দিয়ে পেয়েছে, মানছি এরা 0 OMR শিট দিয়েছে, কিন্তু এরা তো মাস্টার্স করেছে। আর সেখানে যদি ভেজাল থাকে তাহলে তো পুরো শিক্ষা ব্যবস্থাটা করাপ্টেড। সেই জন্যই তো আজকে রাজনীতিক লোকেদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লিটারালি কিছুই নয়,
তারা ফার্জারি করে কাটিয়ে যাচ্ছে সমস্ত কিছু। শুধু ইলেকশানে নমিনেশন ফাইলের জন্য এক একটা ওপেন ইউনিভার্সিটির এদিক ওদিক থেকে ডিগ্রি জোগাড় করে নেয়। ওপেন ইউনিভার্সিটিতে কিভাবে পড়াশোনা করে ডিগ্রি পাওয়া যায় আপনারা জানেন না? কিভাবে হয়? এবার তাহলে তারা কিভাবে বড় বড় কথা বলেন এই সমস্ত এদের জন্য? আর হাইকোর্ট সুপ্রিম কোর্টে যারা বসে আছেন তারাও সবাই কি ঈশ্বর? আজকে হাইকোর্ট যেটা বললো সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে জুলাই মাস অবধি। কিছুই না, জুলাই মাস পর হয়তো এসএসসি বলবে আমরা দিতে পারছি না তালিকা, এবার যা করার করুন, ইলেকশন শেষ হয়ে গেছে, এবার যা বোঝার বুঝুন। ইলেকশনে খেলে দিল। ইলেকশন আর কিছু কারোর বলার নেই, জুলাই মাস অবধি চুপচাপ বসে থাকো। যারা নিজেদের যোগ্য প্রার্থী বলে ধর্মতলার মোড়ে বসে আছে, শহীদ মিনারের নিচে বসে আছে, তারা আবার বসে থাকবেন বা উঠে চলে যাবেন, কদিন যুদ্ধবিরতি নেবেন। কাজের কাজটা কি হবে? অত সহজ? শুধুমাত্র পরীক্ষার নিরিখে বা শুধুমাত্র এই সমস্ত ক্রাইটেরিয়ার নিরিখে যোগ্য অযোগ্য বিচার করা, বা একজন অযোগ্য বলে তার 5 বছর 6 বছরের সার্ভিসকে আমি পুরোপুরি বলবো সে ভুল পড়িয়েছে, ভুল চিকিৎসা করেছে। এরকম তো সিনেমা দেখেছেন অগ্রদূতের, সে অপারেশন করে বাচ্চা বাঁচাচ্ছে, তারপর দেখা যাচ্ছে তার মেডিকেল ডিগ্রি নেই। আমাদের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কোয়াক প্র্যাকটিস হয়ে চলেছে। হাতুড়ে ডাক্তার বলে যাদের আমরা, তারা গ্রামের পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধরে রেখেছে। আমাদের ব্যক্তিগত রাগ থাকতেই পারে তাদের উপর, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই। প্রত্যন্ত গ্রামে যখন একটা মানুষ অসুস্থ হয় তখন প্রিলিমিনারি চিকিৎসাটা ওই মানুষটা না দিলে ওই বহু মানুষ মারা যেত হাসপাতালে পৌঁছানোর আগে। তারা কিন্তু হয় একটা ডাক্তারের কিছুদিন সহকারী ছিল বা একটা ওষুধের দোকানে কিছুদিন কাজ করে ওষুধ সম্বন্ধে জেনেছে। সেই কোয়াক ডাক্তাররা কিন্তু আজও আমাদের গ্রামের গ্রামের চিকিৎসার কিন্তু মূল স্তম্ভ তারা। এই যে আশা কর্মী যারা, অঙ্গনওয়াড়ি কর্মী যারা সামান্য ট্রেনিং পেয়ে কাজ করে চলেছে, তারা কিন্তু মানুষ বাঁচাচ্ছে। আজকে এই একই নিরিখে তো এদেরকে অযোগ্য বলে এদের হাতে চিকিৎসা নেওয়া উচিত না। যেরকম এরা বলছে যে ক্লাস করে ফেল করেছে, এদের হাতে যদি কোনো কারণে একটা মানুষ মারা যায় তো এদেরও তো একইভাবে অযোগ্য করে একইভাবে এদের চাকরি যাওয়ার কথা। ছি 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 ছি। এইগুলোকে আবার আমরা শিক্ষিত মানুষজন প্রাইভেট মিডিয়াতে বসে সমর্থন করে চলেছি দিনের পর দিন। এটা হচ্ছেটা কি? আরে বাবা, একটা ভুল হয়েছে, অ্যাবসোলুটলি ভুল হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং সেই ভুলটা ডেলিভারেটলি হয়েছে পয়সা নেওয়ার জন্য, উৎকোচ নেওয়ার জন্য, ঘুষ নেওয়ার জন্য। আর একজন ঘুষ দিয়ে করেছে, সে চাকরি পাচ্ছে না। আজকে দিনের পর দিন একটা হেলমেট ছাড়া লোক যে এমার্জেন্সিতে বাইক নিয়ে যাচ্ছে তাকে পুলিশকে ঘুষ দিতে হচ্ছে না, তারপরে তার সব দোষ হয়ে গেল। তার এমার্জেন্সিটা আপনি ভেবে দেখবেন না। এই মানুষটা দিনের পর দিন চাকরি পায়নি বলে তো ঘুষ দিতে গেছে, কোটি বাটি বিক্রি করে ঘুষ দিতে গেছে। আর সে পড়াশোনা করেনি, সে পাশ করেনি MA, পাশ করেনি B.Ed বা M.Ed, সে আজকে অযোগ্য। কিছু একটা সমাধান করতে হবে, এদেরকে কোনোভাবে চাকরি রাখতে হবে। এবার এরা যদি মানবাধিকার কমিশনে যায়, মানবাধিকার কমিশনে উচিত এর সঙ্গে লড়া। আজকে বিভিন্ন জায়গায় এদেরকে যা তা বলা হচ্ছে। ঘুষ নিয়েছে সরকার, সরকারের কর্মীরা, এরা ঘুষ দিতে বাধ্য হয়েছে চাকরির জন্য। এরা চাকরি করছে 2019 থেকে 2024 টানা 5 বছর। আজকে 5 বছর পর তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। শুধু বিতাড়িত করা হচ্ছে না, সোশ্যালি তাদের হ্যারাস করা হচ্ছে, সোশ্যালি, মেন্টালি, ফিজিক্যালি, যে তোমরা অযোগ্য, তোমরা পয়সা দিয়ে চাকরি পেয়েছো, তোমাদের চাকরিও যাবে, তোমাদের ইজ্জতও যাবে, তোমাদের বদনামও যাবে, কোনো জায়গায় তোমরা কাজ পাবে না। এদের তো আত্মহনন ছাড়া কোনো পথ থাকবে না। আত্মহনন, আর নইলে গিয়ে আবার আইনি ব্যবস্থা নেওয়া, চলতে থাকা, আবার স্টে অর্ডার বসবে, আবার স্টের উপর আবার ডিভিশন বেঞ্চ বসবে। আমাদের সেই সংবিধান চলে এলো। সংবিধান পাল্টানো যাবে না, আমি 1000 বার বলি, সংবিধান পাল্টানো যাবে না। কি ভয়ঙ্কর জিনিস না রাজনীতি? রাজনীতিতে কত কি হয়, তাই না? একটু ভাবুন।
আমি ভাবছি কালকে আবার একটুখানি এইসব নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনটাকে খুলে রাখুন। জানেন তো, মনটা চারদিকের কোলাহলে কেমন যেন কনফিউজড হয়ে যাচ্ছে। মনটাকে একটু খোলার চেষ্টা করুন, খোলা মনে ব্যাপারগুলো ভাবুন। আমরা ওটা বায়াসড হয়ে যাচ্ছি। কেউ আমাকে 10 জন মিলে একে দোষী 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 বলছে, আর আমরা দোষী ভেবে নিচ্ছি। আমরা একটু নিজেদের চিন্তা করছি না, চিন্তাটা ব্যবহার করছি না। যাই হোক, এরা তো সবাই আমাদেরই হয় কলিগ, না সন্তান, নইলে কি বলবো, সহনাগরিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাবতে থাকবেন। নমস্কার।